নমস্কার, বাংলা কাহিনী কথায় সুস্বাগতম প্রিয় শ্রোতা বন্ধু। আজকে আপনারা শুনছেন ত্রিজিৎ করের লেখনীতে আখিরা গল্পের দ্বিতীয় পর্ব। সেনবাবু কথাগুলো বলতে বলতে এই ঠান্ডাতে রীতিমতো দর দর করে ঘামছিল। তার হাতে ধরা স্বল্পায়ু বিড়িখানা জ্বলতে জ্বলতে ছোট হয়ে আসছিল ক্রমশ। সৃঞ্জয় হাতের ঘড়িটা দেখল আরেকবার। রাত 11:15। এবার ট্রেন ছাড়তে হবে। সে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে শেষবারের মতো জিজ্ঞেস করল সেনবাবুকে, সেনদা, ওই টোপাগুড়ি জঙ্গলে কি আছে বলুন তো? আপনি এত শক্ত মানুষ, একটু আগেই বলছিলেন রাত বিরেতে ট্রেন চালাতে গেলে নার্ভ শক্ত হতে হয়, আর আপনি কিনা ওই জঙ্গলের কথা বলতে গিয়ে এরকম ভয় পাচ্ছেন। কি আছে ওই জঙ্গলে? সৃঞ্জয় কথাটা শেষ করার আগে সেনবাবু কেমন অধৈর্য হয়ে দাঁত মুখ খিঁচিয়ে ধমক দিয়ে উঠলেন, তোমাদের বাবু সবটাতেই জিজ্ঞাসা, বড়দের কথা মোটেই শুনতে চাও না। এই জন্য এই ইয়ং জেনারেশনটা উচ্ছন্নে যাচ্ছে। শোনো, এ রুটে আগে গাড়ি চালিয়েছো কখনো? আমি চালাচ্ছি শেষ 7-8 বছর। তুমিও কদিন চালাও, আপনি জেনে যাবে যে কেন টোপাগুড়ির জঙ্গলে গাড়ি থামাতে নেই। আর যতদিন না জানছো ততদিন বড়দের কথা শোনো। ঝড় বাদলা বৃষ্টি কুয়াশা যাই হোক, ট্রেন জঙ্গলে থামবে না, বুঝলে? যাত্রীদের জীবন মরণ ব্যাপার কিন্তু। জীবন মরণ ব্যাপার? অদ্ভুত। কি আছে টোপাগুড়ি জঙ্গলে যে সেখানে ট্রেন থামলে জীবন মরণ ব্যাপার হতে পারে? বাঘ ভাল্লুক কোনো নরখাদক পশু নাকি এমন কিছু? যা কথাগুলো ভাবতে ভাবতে এবার সৃঞ্জয়ের গায়েও কেমন যেন কাঁটা দিল। একটা ঢোক গিলে সে কোনো রকমে বলল, বাইরে ঝড় বাদলা ক্রমশ বাড়ছে সেনদা, এর মধ্যে রাতের বেলা ট্রেন চালিয়ে যাবে, তার উপর আপনি এরকম ভয় দেখাচ্ছেন। বলছিও না সেই জঙ্গলে কি আছে। দুঃশালা, তোমাদের বলাটাই বেকার। আচমকায় প্রচণ্ড বিরক্ত হয়ে আগুনের শিখার মতো দপ করে জ্বলে উঠলেন সেনবাবু। তারপর প্রচণ্ড রাগে গড়গড় করতে করতে বললেন, তোমার কি মনে হয় তোমার সঙ্গে এই রাত বিরেতে আমি সেনালি করছি? ও জঙ্গলে যা আছে, একবার রাতের অন্ধকার নামলে তার নাম মুখে নিতে নেই। রাতের বেলা তার নাম যদি কেউ ভুল করেও একবার জোরে উচ্চারণ করে ফেলে, তবে সেই রাতই হবে তার শেষ রাত। বুঝেছ? আচ্ছা, বলতে হবে না, তবে আপনি নামটা লিখে রাখান। সৃঞ্জয়ের কৌতূহল যেন বাড়ছে। কোনোভাবেই এই অদম্য কৌতূহলকে সে চেপে রাখতে পারছে না। পকেট থেকে একটা ছোট্ট ডায়েরি আর পেন নিয়ে সে এগিয়ে দিল সেনবাবুর দিকে। সেনবাবু সেটার দিকে কিছুক্ষণ বিস্মিত হয়ে তাকিয়ে থাকলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেশ, লিখে দিচ্ছি, কিন্তু জোরে জোরে মুখে উচ্চারণ করবে না, ঠিক আছে? এই বলে ডায়েরির পাতায় খসখস করে কি একটা যেন লিখে সেটা সৃঞ্জয়ের দিকে বাড়িয়ে দিলেন সেনবাবু। প্ল্যাটফর্মের আবছা আলোয় ডায়েরিটা হাতে নিয়ে প্রথমে লেখাটা ঠিক বুঝতে পারল না সৃঞ্জয়। কি লিখেছে এটা? খ না ঘ? তারপর এই পেঁচানো অক্ষরটা কি দ? খানিকক্ষণ ডায়েরির পাতায় সেনবাবুর জড়ানো হাতের লেখার দিকে তাকিয়ে থেকে সৃঞ্জয় আচমকায় অবাক হয়ে বলে উঠল, কি লিখেছেন এটা সেনদা? আখিরা? ঠিক বললাম? কথাটা বলে সেনবাবুর মুখের দিকে তাকাতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল সৃঞ্জয়ের। সে বুঝল তাকে ঠিক যেটা করতে বারণ করা হয়েছিল সে সেটাই করে ফেলেছে। সৃঞ্জয় দেখল সেনবাবু এই মুহূর্তে রীতিমতো পাথরের মতো স্থির হয়ে তার দিকে চেয়ে আছেন।
প্রচণ্ড আতঙ্কে তার মুখটা রীতিমতো ধবধবে সাদা হয়ে গেছে। আচমকায় তিনি যেন কথা বলতে পারছেন না। তার শরীরে কাঁপুনি ধরছে, জিভ জড়িয়ে যাচ্ছে। কি একটা কথা তিনি যেন বলতে চেয়েও আর বলতে পারছেন না। ঠিক এই সময়ে প্ল্যাটফর্মে হইহুল্লো শোনা গেল। একদম শেষ মুহূর্তে কিছু যাত্রী এসে ট্রেনে উঠছে। তার মধ্যে 3টে কম বয়সী ছেলে, একটা দল। নিজেদের মধ্যে বেশ উচ্চস্বরে শোরগোল করছে। একজন বৃদ্ধা স্লট গতিতে একটা বাচ্চা ছেলেকে নিয়ে ট্রেনে উঠে পড়লেন। আর এরপরই প্ল্যাটফর্মে ঘোষণা শোনা গেল, এবার ট্রেন ছাড়বে। ট্রেনের ভিতর দিয়ে সৃঞ্জয়ের আজকের সহকারী হাত নাড়ছে। সৃঞ্জয় চটপট ডায়েরি আর পেনটা পকেটের ভিতর চালান করে দিল। তারপর একটা ঢোক গিলে সেনবাবুকে বলল, আপনি চিন্তা করবেন না সেনদা, কিচ্ছু হবে না, আমি সাবধানেই চালাবো। এখন আসি, সময় হয়ে গেল। সেনবাবু কি বলবেন তা যেন ভেবে পেলেন না। কোনো স্নেহাঢ্য মানুষের আসন্ন অপঘাত সম্পর্কে মানুষ আগে থাকতে জানতে পারলেই যেমন ভয়ে, আতঙ্কে ও আসন্ন বিপদের আশঙ্কায় মানুষ পাথর হয়ে যায়, সেনবাবুও তেমনই পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন প্ল্যাটফর্মে। তার হাঁটু কাঁপছে, জিভ আগের মতোই জড়িয়ে যাচ্ছে। সৃঞ্জয় এক মুহূর্ত প্রত্যুত্তরের অপেক্ষা করে মৃদু হেসে ট্রেনের দিকে ছুট লাগাল। এর ঠিক কয়েক মিনিট পর বিকট শব্দ করে ট্রেন ছাড়ল। একদম শেষ মুহূর্তে একটা লম্বা চওড়া মধ্যবয়স্ক মানুষ প্রাণপণে দৌড়াতে দৌড়াতে এসে ট্রেনে চাপলেন। তারপর কামরার ভিতর অদৃশ্য হয়ে গেলেন। সেনবাবু শুধু দাঁড়িয়ে রইলেন, পাথরের মতো স্থির হয়ে চেয়ে রইলেন ট্রেনটার দিকে। তার চোখের সামনে দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে, গতি ধরছে, আর তার সঙ্গে প্রতি মুহূর্তে ক্ষীণ হয়ে আসছে সমস্ত আশা। আর কেউ না জানে, সেনবাবু তো জানেন এই ট্রেনের প্রত্যেকটা যাত্রীর জন্য আজ কি অপেক্ষা করে আছে। সৃঞ্জয় বলে নতুন ছেলেটা আজ এই রাতে তার নাম মুখে এনেছে। কেউ বিশ্বাস করুক আর নাই করুক, এই রাতই হবে ওই ছেলের শেষ রাত। আর ট্রেনের ড্রাইভারের মাঝপথে একবার কিছু হলেই আর ভাবতে পারলেন না সেনবাবু। তার সম্বিত যেন ফিরে আসছে, মাথার মধ্যে রক্ত চলাচল ক্রমশ যেন বেড়ে উঠছে। প্রায় উদ্ভ্রান্তির মতোই তিনি প্ল্যাটফর্ম ধরে ধাবমান ট্রেনের পিছন পিছন ছুটতে লাগলেন। আর ছুটতে ছুটতে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলেন, ট্রেন যেন না থামে, ভায়া শুনতে পাচ্ছ? যাই হয়ে যাক না কেন, ট্রেন যেন না থামে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ট্রেন গতি ধরে ফেলেছে। ট্রেনের যান্ত্রিক শব্দে আর বাইরে ঝড় বাদলার শব্দে সেনবাবুর উদ্ভ্রান্ত চিৎকার একেবারে চাপা পড়ে গেল। তার শেষ সাবধান বাণী কেউ শুনতে পেল না। সেনবাবুর ব্যর্থ সাবধান বাণীকে পিছনে ফেলে শিয়ালদা থেকে আলিপুর দুয়ারগামী কল্পলতিকা এক্সপ্রেস তখন ক্রমশ যাত্রা করছে এক ভয়ঙ্কর অন্ধকার মৃত্যু কুয়োর দিকে। যে কুয়োয় একবার গাড়ির গতি থামলেই খেলা শেষ। এদিকে শিলিগুড়ির পর বৃষ্টিটা বোধ হয় একটু কম আছে, কি বলো? বিকাশের কথায় সৃঞ্জয় যেন চমকে উঠল। অত্যন্ত মন দিয়ে গাড়িটা চালাচ্ছিল সে, অন্য কোনো দিকে তার খেয়ালই ছিল না। পাশের সিটে বসে থাকা প্রায় তার সমবয়সী বিকাশের দিকে না তাকিয়েই সে উত্তর দিল, বৃষ্টির বেগটা তো কমেছে, কিন্তু কেমন কুয়াশা দেখেছ? বাপরে বাপ, জঙ্গলে ঢোকার আগেই এই, জঙ্গলে ঢুকলে না জানি কি হবে। বিকাশ বলে ছেলেটি সৃঞ্জয়ের কথায় নিঃশব্দে ঘাড় নাড়ল। সেও এখন বাইরের দিকে এক মনে তাকিয়ে আছে।
কলকাতা থেকে এই জায়গার ঠান্ডা কয়েকশো গুণ বেশি। তার মধ্যে এই ঝড় বাদলার স্যাঁতস্যাঁতে পরিবেশ। ট্রেনের হেডলাইটের আলোয় কুয়াশা ভেদ করে যত দূর দেখা যায় তাতে শুধু চারপাশে এবড়ো খেবড়ো পাথুরে জমি, অনিয়মিত গাছগাছালি, কোথাও কোথাও হয়তো বহু দূরে অন্ধকারের মধ্যে জল জলে সাপদের চোখ। এই শীতের রাতে ঝিরঝিরে শান্ত বৃষ্টির মধ্যে আবছায়া কুয়াশা ভেদ করে হঠাৎ হঠাৎ সেসব জ্বলন্ত চোখে চোখ পড়ে গেলে আপনা থেকেই বুকের ভেতরটা কেমন ধক করে ওঠে। মনে হয় শহরের চির অভ্যস্ত যান্ত্রিক সহজলভ্যতা থেকে বহু দূরে কোনো আদিম অন্ধকার পৃথিবীর বুকে বোধহয় ট্রেনখানা এসে পৌঁছেছে। বিকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে। বেশিক্ষণ চুপ করে থাকা তার অভ্যেস নয়। সে গল্প গুজব করতে ভালোবাসে, বিশেষ করে এমন সব দীর্ঘ ট্রেন জার্নিতে যেখানে রেল লাইনের প্রতিটা বাঁকে বুক দুরু দুরু করে, মনের ভিতর অস্বস্তি হয়, বাইরের আদিম অন্ধকার পরিবেশ নবাগতদের টুটি চিপে ধরে। সে বাইরের দিকে তাকিয়ে বলতে শুরু করে, এদিকে জঙ্গলে খুব হাতির উৎপাত, শুনেছ নিশ্চয়ই? মাঝে মাঝে রেল লাইনের ওপর উঠে যায়, অনেকে দেখতে পেলে ট্রেন থামায়। অধিকাংশ ক্ষেত্রেই কুয়াশার কারণে দেখা যায় না। ট্রেনে কাটা পড়ে, তবে রেল লাইনের হাতির পাল উঠে পড়লে গাড়ি থামাতেই হবে। তাই নাকি? ট্রেন থামাতে হবে জঙ্গলের মাঝখানে, এই মাঝরাতে? সৃঞ্জয়ের কণ্ঠস্বর একটু যেন অস্বাভাবিক, অত্যন্ত চাপা একটা অস্বস্তি, ঠিক যেন কাঁকড়া বীজের মতো খুব ধীর গতিতে ফুল ফোটাচ্ছে ওর বুকে। সেনবাবুর কথাগুলো ওর কানে বাজছে। সেনবাবু বৃথা মজা করার মানুষ নন, ওনাকে দেখে মজা করছিলেন মনেও হয়নি। তাহলে উনি যা বলছিলেন সব কি সত্যি? রাতের বেলা জঙ্গলে গাড়ি না থামাবার কথা উনি বারবার করে বললেন, কিন্তু যদি রেল লাইনে হাতি উঠে যায় তাহলে তাহলে তো গাড়ি থামাতেই হবে। ও কি, তোমার হাত কাঁপছে কেন? আর হাতির কথা শুনে ভয় পেলে চলবে নাকি? হাতির পাল কিছু করে না রে বাবা। ট্রেন থামিয়ে চুপচাপ অপেক্ষা করলে ওরা নিজেদের মতো চলে যাবে, তবে আওয়াজ করা যাবে না। আওয়াজ ওদের খুব অপছন্দ। তাই নাকি? তুমি এরকম হাতির পাল্লায় পড়েছ? বাইরে কুয়াশা গাঢ় হচ্ছে ক্রমশ, আর খানিকটা পথ বেরোলে টানে, তারপর টোপাগুড়ি জঙ্গল। সৃঞ্জয়ের বুকের ভেতরটা ধুকপুক করছে, নিঃশ্বাস গাঢ় হচ্ছে। এখন যতটা এসব ভুলে থাকা যায় তত ভালো। পড়িনি আবার, আমি ডুয়ার্স লাইনে গাড়ি চালিয়েছি তো 2 বছর। ওদিকে তো আকছার লাইনে হাতি উঠে যায়। একবার এক পাগলা হাতির পাল্লায় পড়েছিলাম, সে যে কি কাণ্ড, বাপ বাপ। বিকাশ কথা শেষ করার আগেই সৃঞ্জয় আচমকে অস্থিরভাবে বলে উঠল, বিকাশ ভাই, এই সামনে টানেল আসছে, এখান থেকে তুমি চালাও না গাড়িটা। আমি আবার জঙ্গল পেরিয়ে গেলে চালাবো। বিকাশ একটু অবাক হয়ে সৃঞ্জয়ের দিকে তাকায়, তারপর মিচকি হেসে বলে, কি ব্যাপার, এত ঘাবড়াচ্ছ কেন? আসার আগে পেটে পড়েছে নাকি কিছু? তুমি তো ওষুধ খাও না শুনেছিলাম। না না ভাই, এমনি কেমন হাত পা ঠান্ডা হয়ে আসছে বুঝলে, এতক্ষণ চালালাম তো সেই জন্য হতে পারে। সৃঞ্জয়ের কথা ঘোরাবার চেষ্টা করে। বিকাশ এবার একটু সন্দিগ্ধ দৃষ্টিতে সৃঞ্জয়ের দিকে তাকায়, তারপর বলে, বেশ, এদিকে এসো, আমি চালাচ্ছি। অত্যন্ত সাবধানতার সঙ্গে একে অপরের সঙ্গে স্থান পরিবর্তন করে নেয় সৃঞ্জয় আর বিকাশ। আর তার কিছুক্ষণের মধ্যে শুরু হয় নিকষ কালো টানে।
টানেলের অন্ধকার শ্যাওলাটে দেওয়ালে চোখ রেখে এবার কাঁপা কাঁপা স্বরে সঞ্জয় প্রশ্ন করে, বিকাশ ভাই, টোপাগুড়ির জঙ্গল জানো তো? হ্যাঁ জানি, এদিকে সকালবেলা এসেছি তো অনেকবার। সঞ্জয়ের বুকের ভিতর ধূপ ক্রমশ বাড়ছে। টানেলের দেওয়ালে চোখ রেখে সে কোনো মতে নিজের উদ্বেগ কমানোর চেষ্টা করে, যদিও উদ্বেগ কমার বদলে উল্টে বাড়তে থাকে। কোথাও চওড়া, কোথাও সরু সেই অদ্ভুত টানেলের মধ্যে দিয়ে যেতে যেতে সঞ্জয় ফের ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, বিকাশ ভাই, টোপাগুড়ি জঙ্গল সম্বন্ধে কিছু শুনেছ নাকি? রাত বিরেতে ও জঙ্গলের নাকি সব বদনাম টদনাম আছে। টানেলের অন্ধকারে আলো বলতে শুধু টুনির উজ্জ্বল হেডলাইট। সেই হেডলাইটের নিচে সাদা আলোতেই সঞ্জয়ের ভয়ার্ত মুখটার দিকে তাকায় বিকাশ। তারপর অবাক হয়ে বলে, কই না, কিছু শুনিনি তো। সঞ্জয় ইতিমধ্যে বুক পকেট থেকে ডায়েরিটা বের করে চোখের সামনে খুলে ধরেছিল। সেটার দিকে তাকিয়ে প্রায় একটা ঢোক গিলে সে বলে, কিচ্ছু শুনুন, আখিদা বলে কোনো কিছুর ব্যাপারেও না? কি বা? বিকাশের ভ্রু মুচকে যায়। আখিদা? সে আবার কি? শুনিনি তো। অবশ্য এই রুটে আমি নতুনই, তবু তেমন কিছু হলে শুনতাম নিশ্চয়ই। এই আখিদা কি কোনো জন্তু টন্তু? সঞ্জয় কিছু উত্তর দেওয়ার আগেই অন্ধকার টানেল শেষ হয়ে চাঁদের আলো দেখা গেল।